কার বাচ্চা এটা? কাঁদছে তো, আমাকে বলছিস কেন? শান্ত সুন্দর চোখ মুখ মুহূর্তেই ভয়ঙ্করী রূপ নিল। গর্জে উঠল সামনের রমণীটা। গর্জনী শুনে ভয় পেল দিগন্ত, সাথে অবাক হলো এ আবার কেমন রূপ। কার বাচ্চা মানে? ফাইজলামো করছেন আমার সাথে? বাচ্চা জন্ম দিয়ে এখন বলছেন কার বাচ্চা? সপ্তম আসমান থেকে ধপ করে মাটিতে পড়ল দিগন্ত। বিস্মিত ধ্বনিতে চেঁচিয়ে উঠল, কি? এই ভণ্ড কে তুই? দিগন্তের থেকে দ্বিগুণ কণ্ঠে চেঁচালো বেলা। এই লোক নিজের বউকে বলছে কে তুই? লজ্জা লাগে না? আব্বু ঠিকই বলতো, গুন্ডা মস্তানদের কোনো গ্যারান্টি নাই। এগুলো লেবাসধারী। বউ বাচ্চাকে ভুলতে সময় নেয় না। আমার আদর্শ আব্বুর মতো সব পুরুষ হতে পারবে না। ভুল করেছি আমি আপনার সাথে বিয়ে বসে। কথাগুলো ঝাঁঝালোভাবে বলে হাতের বাচ্চাটাকে এ হাতে নিজের সাথে চেপে ধরে পাশে থাকা ফ্লাওয়ার ভাস উঠিয়ে সজোরে ফিক মারল দিগন্তের দিকে। চিৎকার জোরে এক লাফে উঠে বসলো দিগন্ত। জোরে জোরে শ্বাস টানে বুক ডলতে লাগলো। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক। বুকে হাত রেখে নজর বুলালো রুমে। না, দরজা লক করা। সেরকম কিছু নেই। বুঝতে বাকি রইল না ইহা এক ভয়ানক স্বপ্ন। নিজেকে একটু শান্ত করে হাত দিয়ে চোখ মুখ ডলে বিড়বিড় করে বলল, ছি ছি ছি, তবা তবা। এ কেমন স্বপ্ন? যে স্বপ্নে ওই পুচকে বেয়াদব মেয়ে আমাকে এত কথা শোনালো, সেই স্বপ্নের 14 গোষ্ঠীরে ওয়াক থু। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো দুপুর 12টা বেজেছে মাত্র। ফোনটা আবারও সেখানে রেখে বলল, যদিও বিশ্বাস করি না ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এসব ব্যাপারে নো রিস্ক। ভাগ্য ভালো কাল রাতে ঘুমাইনি। ভোরে এসব ফাউল স্বপ্ন দেখলে, না না, আল্লাহ মাফ করুক, এমন রণচণ্ডী বউ আমার চাই না। বেয়াদব হোক, তাও ওই নাদানটাই ভালো। পরক্ষণে আবার নিভে আসা গলায় বলল, বিয়ে নেই, বাসর নেই, সোজা বাচ্চা নিয়ে স্বপ্ন দেখলাম। এদিকে আমার বাচ্চা বড় হওয়ার বয়সে বউ বড় হচ্ছে। সবই নসিবের খেলা। কবে বড় হবি বেলা? তোর জন্য আমার জীবন যৌবন সব গেল রে গেল। হাতের ফোন দু আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বিয়ে নামছে দিগন্ত। ডাইনিংয়ে এসে পদযুগল ধীর হলো। খিদে পেট ডাকছে, কিন্তু খাবার আদৌ জুটবে কিনা সন্দিহান। তবুও গলা পরিষ্কার করে ডাকলো। মনি। রান্নাঘর হতে বড়সড় টিফিন ক্যারিয়ার হাতে বের হলো মিতালি। চোখ মুখ থমথমে। দিগন্তের পাশ কেটে টেবিলের উপর রাখা সেটা। টেবিলে আগে থেকেই দুটো টিফিন ক্যারিয়ার। বুঝলো দিগন্ত এগুলো হাসপাতালে যাবে সব, কিন্তু এখন নিজেদের পেটে দুটো না দিলেই নয়। কাল দুপুরে লাস্ট খেয়েছে, তারপর আর দানা পানি পড়েনি পেটে। একটা চেয়ার টেনে বসতে নিলে ভেসে এলো ক্যারক্যারে আওয়াজে বলা বাণী, এগুলো নিয়ে যেতে হবে। বাণী সকালেই চলে গিয়েছে। বাড়ির এক কর্তা আর দিহান অফিসে জরুরি মিটিং তাদের। আরেক কর্তা রাতে ফেরেনি। আমি একা যাব কিভাবে? চেয়ারে বসে মিতালির মুখের দিকে ফিরে দিগন্ত বলল, আগে খেয়ে নেই, তারপর নিয়ে যাচ্ছি। আমিও সেখানেই যাব। হ্যাঁ, সেই গো গ্রাসে গেলেও আর ফুটানি মারিয়ে বেড়াও, সাথে প্রতিদিন নাক মুখ ফাটিয়ে আসো। বিরক্ত হলো দিগন্ত, সাথে রাগ লাগলো প্রচুর। অন্য সময় হলে গায়ে মাখতো না, কিন্তু এখন খিদের চোটে মাথা ঠিক রাখতে পারছে না। কাচের গ্লাসে পানি ঢেলে ঢোক ঢোক করে খেলো। বাঁকা চোখে তা দেখলো মিতালি। তারপর প্লেটে খাবার বেড়ে দিগন্তকে দিল। কিছু সময়ের মাঝে খাওয়া শেষ হলো দিগন্তের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টিস্যু দিয়ে হাত মুছে মিতালিকে বলল, বাইরে অপেক্ষা করছি, এসো তাড়াতাড়ি। গাড়ি পার করে হাসপাতালের ভিতরে ঢুকলো দিগন্ত। মিতালি অনেকক্ষণ আগেই এসেছে, হয়তো তার হাড়ে বজ্জাত মায়ের কেবিনে গিয়েছে। দিগন্ত পা বাড়ালো বেলার কেবিনের দিকে। ওর কেবিনের কাছাকাছি আসতে একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে থেমে গেল। চিনতে ভুল করে দিগন্তের চতুর মস্তিষ্ক আপনা আপনি ঠোঁট দুটো স্বীয় জায়গা থেকে আলাদা হলো। পিছু ঘুরে চোখে পড়ল ছোট্ট বাচ্চা মেয়েটাকে। পা সমান গোলাপি ফ্রক পরিহিত,
সিল্কি চুলগুলো দুপাশে উঠে ঝুঁটি গাঁথা, ফোলা ফোলা লালাব গাল, হাতে একটা তুলতুলে টেডি, শরীর হালকা ঝুঁকিয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে। টুপটুপ করে দুটো চুমু এঁকে নরম গলায় বলল, পতাশা বেবির দেখা পেলাম অবশেষে। প্রত্যাশা খিলখিল করে হেসে উঠল। এক হাত দিয়ে দিগন্তের গলা ভালোভাবে জড়িয়ে ধরে বলল, পতাশা তোমাকে এতগুলো মিস করেছে ভাইয়া। ছোট বাচ্চা মেয়েটার এত মিষ্টি গলার আওয়াজে মুগ্ধ হলো দিগন্ত। সাথে ভাইয়া ডাকটা শুনে মনে কেমন যেন একটা প্রশান্তি লাগছে। দিগন্ত হাত উঠিয়ে প্রত্যাশার নাক আলতো করে টিপে দিয়ে বলল, পতাশা বেবি আবারও একা একা ঘুরছে। মানা করেছিলাম না সেদিন? তোমার বাবা মা বারবার একা ছেড়ে দেয় কেন? পাতলা গোলাপি রাঙা ঠোঁট দুটো নাড়িয়ে প্রত্যাশা বলে উঠল, মাম্মা তো ওই আপুটার কাছে। আমি চুপ করে বেরিয়ে এসেছি বেলা আপুর কাছে যাওয়ার জন্য। ওখানে অনেক লোক, ভালো লাগছিল না। তাই আমিও তোমার বেলা আপুর কাছেই যাচ্ছি। যাবে আমার সাথে? মাথা ঝাঁকালো প্রত্যাশা, সাথে নড়ে উঠল দুপাশের ঝুঁটি দুটো। তা দেখে দিগন্ত দুষ্টুমি করে বলল, পতাশা বাচ্চা, তোমার দুপাশে দুটো শিং নড়ছে। দিগন্তের কথা শুনে একপাশে ঝুঁটি টেনে ধরে আবারও খিলখিলিয়ে হাসলো প্রত্যাশা। বেলার কেবিনে ঢুকলো দিগন্ত, কোলে প্রত্যাশা। দিগন্তকে দেখে রিনা বেলার পাশ থেকে উঠে দাঁড়ালো। হালকা হেসে দিগন্তের কাছে এসে বলল, ভালো হয়েছে বাবা এসেছো। তুমি একটু বেলার কাছে থাকো, ও তো এখনো ঘুমাচ্ছে। বৃষ্টিটার জ্ঞান ফেরার পর থেকে আর দেখা হয়নি আমার সাথে। আমি একটু ওর কাছে যাই, বেলারে একা ছেড়ে যেতে পারছি না। দিগন্ত ছোট করে জবাব দিল। আচ্ছা। চলে গেল রিনা। রিনা যেতেই প্রত্যাশাকে একটা চেয়ারে বসিয়ে বেলার কাছে এলো দিগন্ত। গভীর দৃষ্টি ফেলে অবলোকন করলো ওকে। ঘুমাতে ঘুমাতে চোখ মুখ ফুলে গিয়েছে, নাকের দুপাশ কিছুটা তৈলাক্ত হয়ে আছে। পকেট থেকে সাফেদ রুমালটা বের করে আস্তে করে মুছে দিল তা। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। কাল রাতটা এখানেই ছিল দিগন্ত। সামনে বেলার পরীক্ষা, অথচ মেয়েটা ট্রমাটাইজ হয়ে আছে। এক হাত বাড়িয়ে বেলার গালে রাখলো, বুড়ো আঙ্গুল দিয়ে হালকা স্লাইড করলো। তখনই টিপ টিপ করে চোখ খুলল বেলা। ঘুম ভেঙেছে। চোখ খুলেই পাশে বসা দিগন্তের দিকে দৃষ্টি ফেলল। বেলাকে উঠতে দেখে আলগোছে হাতটা সরিয়ে নিল দিগন্ত। ঘুম জড়ানো গলায় ডেকে উঠল বেলা, দিগন্ত ভাই, হুম। আব্বু কোথায়? সরু হলো দিগন্তের চোখ। তেড়াভাবে জবাব দিল, জানি না। ডেকে দেবেন? পারবো না। ফোলা ঠোঁট মুহূর্তে উল্টে দিল বেলা। তা দেখে দিগন্তের ভালো লাগলো। বেলার ঠোঁট উল্টানো বেশ উপভোগ করে প্রত্যাশার দিকে ফিরে বলল, পতাশা বেবি, তোমার থেকেও বেলা ছোট বাচ্চা। নিজের থেকে এত বড় বেলা আপুকে ছোট বলায় হিহি করে হাসলো প্রত্যাশা। বেলা এতক্ষণ খেয়াল করেনি ওকে। দিগন্তের বলা কথায় সেদিকে তাকালো। আস্তে করে হাত নাচিয়ে ওকে নিজের কাছে ডাকলো। প্রত্যাশা চেয়ার থেকে নেমে গুটি গুটি পা ফেলে দিগন্তের কাছে দাঁড়ালো। দিগন্ত ওকে তুলে নিয়ে বেডে বেলার পাশে বসিয়ে দিল। বেলা প্রত্যাশার গাল টানার জন্য হাত উঠাতে গেলে ব্যথাতুর শব্দ করে উঠল। আ ঝট করে দিগন্ত ওর মুখ বরাবর চলে এলো। বেলার হাতের ওপরে হাত রেখে অস্থির চিত্তে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস বেশি? এত নড়াচড়া করার কি আছে বেয়াদব? বেলা চোখ বন্ধ করে নিয়েছিল। হাতের কনুইয়ের কাছে বাজেভাবে কেটে গিয়েছে, তাই এত ব্যথা। কাঁদো কাঁদো গলায় বলল। বুঝতে পারিনি। দিগন্ত ভরাট গলায় বলল, কাঁদতে চাইছিস কেন? আমি কি তোকে বকেছি না মেরেছি? বেলা চোখের এক বিন্দু পানি বিসর্জন দিয়ে সোজা গলায় বলল, এক্ষুনি তো বকলেন। কখন? যাদব বললেন যে। দিগন্ত কিছুক্ষণ শান্ত চোখের বেলার দিকে চেয়ে রইল। একে এখন কে বোঝাবে? দিগন্ত তালুকদার এই নাদানটাকে ভালোবেসে বেয়াদব ডাকে। এত সুন্দর ডাকটাকে কোন শালায় গালি উপাধি দিয়েছিল তার পশ্চাৎ দেশে দু চার ঘাত দিয়ে মনের আশ মিটাতো দিগন্ত। ফোঁস করে শ্বাস ছেড়ে দিগন্ত নরম কণ্ঠে বলল, বকিনি। তারপর আবার বেলার মাথায় হাত রাখলো। কেমন লাগছে এখন? খাবি কিছু? বেলা উত্তর দিল না। আবারও ডেকে উঠল, দিগন্ত ভাই, হুম।
ওই লোকগুলো অনেক বাজে। মোচড় দিয়ে উঠল দিগন্তের অন্তঃস্থল। নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলল, তোর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড়েনি তোর দিগন্ত ভাই। হুট করে বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের এক কোণে জোরে চেপে ধরল। অভিমানী গলায় বলল। ওরা আমার তৎক্ষণাৎ বেলার কাছাকাছি ঝুঁকে গেল দিগন্ত। ওর ঠোঁটে 1 ইঞ্চি দূরত্বে আঙ্গুল রেখে বলল, কিছু হয়নি, ভবিষ্যতেও আর কিছু হবে না। কেউ আর তোকে কোনো বাজে কথা বলতে পারবে? এখন থেকে নিজ ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরবি ফিরবি। কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যা হয়েছে সেসব মাথা থেকে ঝেড়ে ফেলো। বেলা চুপচাপ দিগন্তের মুখের দিকে চেয়ে আছে। ওকে কথা বলতে না দেখে দিগন্ত আবার বলল, বললাম না কোনো ভয় নেই তোর। পুরনো কথা মনে রেখে যদি কষ্ট পেয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। 2 দিন বাদে পরীক্ষা। খাবি খাবি ঘুমাবি আর পড়বি, বুঝেছিস? মাথা নাড়িয়ে সায় জানালো বেলা। হুম। বেলার চোখ গড়িয়ে পানি পড়তে নিলে ছোট ছোট হাত দিয়ে মুছে দিল সেটা প্রত্যাশা। তারপর বেলার গলা জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদছো কেন? এত বড় মেয়ে হয়ে কাঁদছো? আমি তো ছোট বেবি, তাও কাঁদি না। বেলা মুচকি এসে প্রত্যাশার গালে একটা চুমু দিয়ে বলল। প্রত্যাশা কার সাথে এসছে? ও প্রত্যাশা দিগন্তকে দেখিয়ে বলল। ভাইয়ার সাথে। বেলা বেখেয়ালিতে প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বলতে নিয়েছিল। ও দিগন্ত ভাই। গর্জে উঠল দিগন্ত। বেলা। থেমে গেল বেলা। টুকুর টুকুর দৃষ্টি ফেলে বলল। কি? দাঁতে দাঁত চাপল দিগন্ত। তোকে বলেছি না এভাবে বলবি না। বেলা সরল গলায় বলল। কিভাবে? রাগে চোখে তাকালো দিগন্ত। শান্ত থাকতে চাইলেও বেলা থাকতে দেয় না ওকে। দুনিয়া উল্টে যাক, অসভ্য মেয়েটাকে একটা না একটা বেয়াদবি করতেই হবে। স্বপ্নে বাচ্চা নিয়ে আসে আর বাস্তবে ভাইয়াটাকে হুট করে মেজাজের খেয়েই হারিয়ে ফেললো। হিসিয়ে বলল। তুই চরম বেয়াদব, সব তোর বাপের দোষ। 3টা মেয়ে পয়দা করে সামলাতে পারে না, যখন পারবে না তখন আনে কেন বুঝি না। আর এনেছেই যখন, তখন বৃষ্টির জায়গায় তুই আসলি না কেন? এতদিন আমার বিয়ে বাচ্চা সব হয়ে যেত, কোনো কাজের না তোর বাপ। দেখিস 2টো মেয়ে নিব আমি, তারপর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব মেয়েকে কিভাবে মানুষ করতে হয়। দিগন্তের কথা শেষ হতেই বেলা সোজা প্রশ্ন করল। আপনার 2টো মেয়ের সাথে আমার আব্বুর কি সম্পর্ক? দিগন্ত বাঁকা গলায় বলল। তোর বাপের সাথেই সব। আমার মেয়েরা তার মেয়ের থেকেই আসবে, তার জন্মানো নাদান আমার বাচ্চাদের জন্মাবে। দিগন্তের ঘোর প্যাচ কথায় মাথায় ঢুকলো না সরল বেলার। কি বললেন? মুখ দিয়ে চু শব্দ বের করলো দিগন্ত। কত সাধারণভাবে বলল, তাও এই মেয়েকে বেয়াদবের মতো প্রশ্ন করছে। বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল। তুই গাধা, বুঝবি না, তোর বাপ আর আমি বুঝবো। বেলাও জোরসে মাথা নাড়িয়ে বলল। ও আচ্ছা। ভ্রু গুটালো দিগন্ত। জিজ্ঞেস করলো। কি আচ্ছা? নির্ভেজাল জবাব এলো বেলার কাছ থেকে। আমি গাধা, বুঝবো না। আমার বাপ আর আপনি বুঝবেন। ফোঁস করে শ্বাস ছাড়ল দিগন্ত। মনের ভেতর ফাটিয়ে চেঁচাচ্ছে। তুমি অসভ্য, বেয়াদব, সাথে একটা আবাল। যা বোঝার তা বুঝো না, বাকি সব বাল বোঝো। বেলার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে দিগন্তের মুখ ফুটে এটা বের হয়ে যেত। কিন্তু কপাল, বেলাকে এসব বলাও যা, না বলাও তা। দেখা যাবে ওর লাইনটাই উল্টো ওকে শোনাচ্ছে, তাই মুখ ফুটে কিছু বলল না। টানা 1 মাস গাদার খাটুনি খেটে আজ ইতি হলো বেলার মাধ্যমিক জীবনের। শরীর মন এখন পুরোপুরি চাঙ্গা। মনের ভয়ভীতি কবেই হাওয়া হয়ে গিয়েছে টেরও পায়নি। পাবেই বা কীভাবে? ওকে কেউ আগের কোনো কিছু মনে করার ফুসরত দেয়নি।
কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে। হল ছেড়ে বেরিয়েই রাইমা আরও রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষার কেন্দ্র প্রায় খালি হয়ে গেল, কিন্তু ওদের কথা ফুরালো না। গেটের কাছে বেলার জন্য অপেক্ষা করছে দিহান আর বাণী। এতদিন রহমান পাটোয়ারি বেলাকে নিয়ে যাওয়া আসা করেছে। আজ বাণী আর দিহান পাটোয়ারি বাড়ি যাবে, তাই রহমান পাটোয়ারিকে আসতে বারণ করেছে। গেটের সামনে আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে ওরা, অথচ বেলার বের হওয়ার নাম নেই। একের পর এক সব বের হয়ে এতক্ষণে হয়তো বাড়ি চলে গিয়েছে। বেজায় চটে গেল বাণী। দিহানের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে দিহান আঙ্গুল উঠিয়ে গেটের দিকে দেখিয়ে বলল, ওই তো বেলা আসছে। চুপ হলো বাণী। বেলা ওর কাছাকাছি আসতেই চোখ রাঙিয়ে বলে উঠল, এতক্ষণ লাগে তোর বের হতে? পরীক্ষা শেষ হয়েছে সেই কখন, আর তুই আসছিস এখন? আমরা যে এই ঠাডাপোড়া রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছি সেই খেয়াল নেই? বনের রাগের কারণ বুঝলো বেলা। আসলেই বাইরে অনেক রোদ। এ রোদে দাঁড়িয়ে থাকলে যে কারোরই মাথা গরম হয়ে যাবে। তাই মিনমিনে গলায় বলল, রাইমার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বাণী আর কিছু বলল না। বেলার হাত থেকে ফাইলটা নিজের হাতে নিয়ে ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পাশ থেকে দিহান বলল, বেলা চলো তাহলে এই খুশিতে আইসক্রিম খাই। আইসক্রিমের কথা শুনতেই চোখ জোড়া চকচক করে উঠল বেলার। বাণীকে পাশ কাটিয়ে দিহানের কাছে এসে গদগদ স্বরে বলল, দিহান ভাই সত্যি খাওয়াবে? মনক্ষুণ্ণ হলো দিহানের। মুখ ভার করে বলল, আমি না এখন তোর বোন জামাই? দিয়ান ভাই আবার কি? ভাইয়া বল, তোর বড় দোলা ভাই হই, দাম দিবি না একটু? ভাবুক হলো বেলা। কিছুটা চিহ্নিত গলায় বলল, দিগন্ত ভাইকে ভাইয়া ডাকলে খেপে যায়, এদিকে আবার তোমাকে ভাইয়া না ডাকলে দাম পাওয়া যায় না। তাহলে আমি ডাকবোটা কি? পেছন থেকে বেলার মাথায় টাক মারল বাণী। ওর হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল, পরীক্ষার পড়া পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়ে গেছে, এই জন্যই উল্টাপাল্টা বকছিস। চল আগে আইসক্রিম খাবি, তারপর ঠান্ডা মাথায় যা বাবার ভাবিস। বেলার আর কিসের ভাবনা চিন্তা? ওর তো এখন আরামের দিন। আহা, পরীক্ষা শেষ, এখন শুধু ঘুরবে ফিরবে, খাবে দাবে আর ঘুমাবে। খাওয়া দাওয়া শেষ করে পাটোয়ারি বাড়ির দিকে দিহানের গাড়ি ছুটল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির লিভিং রুমে মেয়ে জামাইয়ের সাথে খোশ গল্পে মেতে আছে রহমান আর রাসেল। আর কিছুক্ষণ পর ওরা তালুকদার বাড়ি ফিরে যাবে। রহমান চাইলে জোর করতে পারল না মেয়েকে আজ রাতটা এখানে থাকতে বলার, কারণ কাল সকালে ওরা চট্টগ্রামে যাবে। দিহানের দাদা দাদি দিলদার তালুকদার আর রোকেয়া তালুকদার চট্টগ্রামে তাদের গ্রামের বাড়ি থাকেন। শহরের কোলাহল যানজটের বিরক্তিকর ধ্বনি পছন্দ না ওদের, তাই দুই ছেলে এত বলার পরও তাদের সাথে থাকতে নারাজ তারা। গ্রামের শান্ত নির্মল পরিবেশ ছেড়ে কিছুতেই এখানে থাকবে না। বাণী আর দিহানের বিয়ের এতদিন হলো, ওরা এখনো গ্রামে যায়নি। কাল যাবে, তবে যাওয়ার আগে বাবার বাড়ি সবার সাথে দেখা করার জন্য এসেছে আজ। গল্পের ফাঁকে হঠাৎ দিহান বলে উঠল, বেলার তো পরীক্ষা শেষ, ও আমাদের সাথে যাক। রহমান পাটোয়ারি চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে পাশে বসা বেলার দিকে ফিরে বলল, তুমি যেতে চাও? বেলা এতক্ষণ উসখুস করছিল। রহমান পাটোয়ারি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তড়িৎ বেঁকে উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, আব্বু, চট্টগ্রামের পাহাড় সমুদ্র দেখার ইচ্ছা অনেক, যেতে দেবে? বড় আপা তো আছে। বাণী চুপচাপ বসেছিল এতক্ষণ। বেলার কথা শেষ হতেই রহমানের কাছে এসে হাঁটু গেড়ে বসলো তার সামনে। শান্ত গলায় বলল, তুমি যদি মনে করো আমি বেলাকে সামনে রাখতে পারবো, তাহলে যেতে দাও ওকে। এমনি বেশ দখল গিয়েছে ওর উপর, একটু ঘুরে এলে ভালো লাগতো। রহমান মুচকি এসে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেখানে বেলার বড় আপা আছে সেখানে ওকে নিয়ে আমার চিন্তা নেই, নিয়ে যাও, তবে ওর সাথে সাথে নিজেদেরও খেয়াল রেখো আম্মা।
বাবার কথা শুনে বিস্তর হাসল বাণী। এদিকে বেলাকে আর পাইকে সেকেন্ড সময় ব্যয় না করে লাফাতে লাফাতে নিজের রুমে গিয়ে ধুমধাম প্রয়োজনীয় সব জিনিস ক্যারি ব্যাগে ভরে 10 মিনিটের মাঝে রেডি হয়ে নিল। আবার সব কিছু নিয়ে একইভাবে লাফাতে লাফাতে হাজির হলো আগের জায়গায়। ওর কাজ দেখে হাসলো সবাই। ঘোরাফেরার নাম শুনলে বাড়ির ছোট কন্যার লাভঝাপ আগের থেকেও বেড়ে যায়। অতপর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলাকে নিয়ে তালুকদার বাড়ির দিকে গেল বাণীরা। যাওয়ার আগে আমিনা আর রিনা বেলার হাতে ধরিয়ে দিল বড় বড় টিফিন ভর্তি পিঠাপুলি। এই কাজগুলো যেন বেলার জন্যই সিলমোহর দিয়ে বাধাই করা। রাত হয়েছে বেশ। এতক্ষণ ঢং করে জমিয়ে আড্ডা দিয়েছে দিগন্ত। এখন বাড়ি ফিরবে। সবাইকে বিদায় দিয়ে বাইকের কাছে আসতে পেছন থেকে ছুটে এলো ওর কাছে রহমান। রায়হানকে দেখেও না দেখার ভান করল দিগন্ত, কিন্তু রায়হান নাছোড়বান্দার ন্যায় বলে উঠল, দোস্ত নে না তোর সাথে দেখ, কাল কত সকালে বের হবি, এত সকালে উঠে আবার তোকে বাড়ি যাওয়া অনেক কষ্টকর, এখন নিয়ে চল দা। বাইকে বসে জবাব দিল দিগন্ত। না। আমি ভুলভাল কিছু বলবো না, সত্যি। যা বাড়ি যা, সকালে সময় মতো চলে আসবি। দিগন্ত কথা বলে শেষ করার আগেই ওর বাইকের পেছনে ঝাঁপিয়ে উঠে বসল রায়হান। বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল দিগন্ত। গম্ভীর গলায় বলল, নামবি নাকি লাথি খাবি? রায়হান জেদিভাবে বলল, তোর সাথে যাব। হ্যাঁ নাম শালা, তোর নজর ভালো না। বাড়িতে আমার যুবতী বোন আছে, নিয়ে যাব না তোকে? হ্যাঁ, তোর এই যুবতী বোন আমার বউ হবে। আমার বোন ছোট। বেলা ও ছোট। ব্যাস, রায়হানের বলতে দেরি হলো কিনা দিগন্তের পা উছিয়ে লাথি মারতে দেরি হলো না। একসাথে বাইক থেকে ছিটকে দূরে সরে পড়ল রায়হান। দিগন্ত আর তাকালো না ওর দিকে, বাইক ছেড়ে দিল। পেছন থেকে রায়হানের হুঙ্কার ভেসে এলো, শালা সব শোধ নিব দেখিনিস। আমাকে আমার প্রেমিকার কাছে যেতে দিস না, এই জন্য তোর কপালে খোলে না। এখনো জানাতেই পারলাম না আমি ভালোবাসি ওকে। ওর জায়গায় ওর মাকে বলে দিলাম, সব দোষ তোর। শালা দেখিস, বিয়ের পর তোর বোনের উপরেই এর শোধ তুলবো। কিছুটা দূরে গিয়েও থেমে গেল দিগন্ত। পেছনের দিকে ঘাড় বাঁকিয়ে ঠাট্টা করে বলে উঠল, বাবুরে, বিয়ের পর তোর বউকে তুই কি করবি সেটা আমাকে বলে লাভ? ছি শালা, বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও হাঁটুতে গেছে তোর। যা ভাগ শালা। বলে বাইকের ধুলা উড়িয়ে চলে গেল দিগন্ত। এদিকে রাগে ফোঁসফোঁস করছে রায়হান। নিরিবিলি পরিবেশ, চারপাশে শো শো করে বাতাস বইছে। মাথার উপরে আকাশের তারা ঝিকিমিকি করছে, চাঁদ অর্ধেক উকি দিচ্ছে। ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে দূর থেকে। নিস্তব্ধ এই হালকা শীতল আবহাওয়ার মাঝে ছাদের রেলিংয়ের উপর বসে আছে ফাহাদ। পাশে 4-5টা খালি বিয়ারের ক্যান। মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না। সন্ধ্যার পর থেকে বাইরে যায়নি, আড্ডাখানায়ও যাওয়া হয়নি। হুট করে বিরক্ত লাগছে আশেপাশের সব কিছু। তাই এত রাতে একা একা ছাদে বসে আছে। ঝরঝরে হালকা ব্রাউন কালারের চুলগুলো বাতাসের বেগে এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখে গাঢ় কালো ভ্রুযুগলের সাথে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। পরনে ওভারসাইজ টি শার্ট। কোলের উপর একটা গিটার পড়ে আছে। এক হাত দিয়ে গিটার চেপে রেখেছে, আরেক হাত দিয়ে একের পর এক ক্যান খালি করছে। দৃষ্টি দূর আকাশবাণী। ক্যানে চুমুক দিয়ে শব্দ করে পাশে রাখলো। তারপর হাত দিয়ে কপালে এলোমেলো হওয়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে গিটারটা ভালোভাবে ধরল। টুংটাং আওয়াজ তুলল পরক্ষণে। তাল হারালো। কয়েকবার চেষ্টা করলো, কিন্তু হচ্ছে না। যেখানে মন নেই সেখানে সুর আসবে কিভাবে? বিরক্ত হয়ে গিটার পাশে ছুঁড়ে ফেলতে গিয়েও আটকে গেল। একটা লম্বা শ্বাস টেনে আবারও ধরল। কিছু একটা মনে করে ধীর স্থিরভাবে সুর তুলল পুনরায়। গিটারের সুর ঠিক করে এই নীরব পরিবেশে গলা ছেড়ে গাইল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে যাদের
আলো ছুঁয়া ছুঁয়া পরে পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। সুরেলা একটা আওয়াজে ছাদের পরিবেশ মুখরিত হলো। গানের মাঝে এসে আলতোভাবে চোখ বুজল ফাহাদ। জলজল করে ভেসে উঠল সেদিন পার্কে কান্নারত এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। ঘন পাপড়ির মাঝে অশ্রুবিন্দুর ফোঁটা, ভয়ার্ত মুখোভাব, ফোলা ফোলা ফর্সা গাল, গোলাপি অধরজোড়া দুপাশে বিনুনি করা কালো কেশ। সব কিছু স্মৃতিচারণ হতেই চোখ বন্ধ রেখে মুচকি হাসল ফাহাদ। অতপর আবারও সুর ধরল। শেষ বাজাতে বাজাতে বাড়িতে ঢুকলো দিগন্ত। বাম হাতের আঙ্গুলে বাইকের চাবি গোল গোল ঘুরছে। সাদা শার্টের উপরে 3টা বোতাম খোলা, ফলে টান টান চওড়া লোমশ বক্ষের খানিকটা দৃশ্যমান। আরেক হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে লিভিং রুম পেরিয়ে সিঁড়ির কাছে আসতে বিপত্তি ঘটল। পায়ের সাথে কিছু একটা বেঁধে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। ঠান্ডা মেজাজ ফরফরিয়ে তুঙ্গে উঠল। পিছু ঘুরে চাচানোর জন্য খোলা মুখটা টুপ করে বন্ধ করে নিল। ভ্রুজোড়া কুঁচকে সামনে নিচু হয়ে মাথায় হাত রেখে বসে থাকা বেলাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? বাণীর কাছ থেকে দিশার রুমে যাচ্ছিল বেলা। মিতালি ওকে নতুন দুল দিয়েছে, সেটা বাণীকে দেখিয়ে দিশার কাছে যাচ্ছিল। মাঝপথে হাত ফসকে একটা দুল নিচে পড়ে গিয়েছে। সেটা তোলার জন্য নিচু হতেই বিরাট খাম্বা এসে ধাক্কা খেলো ওর সাথে। মাথায় লেগেছে ভালোই ওর। হাত দিয়ে ডলতে ডলতে দিগন্তের দিকে চেয়ে বলল, আপনি এখানে কি করছেন? চুর শব্দ তুলল দিগন্ত। এই একটা হাড়ে বজ্জাত মেয়ে, যেটা প্রশ্ন করা হবে সেটাই উল্টো ওকে বলবে। গমগমে গলায় বলে উঠল, বেয়াদব মেয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস আমি কি করছি? দুলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো বেলা। দিগন্তের সামনাসামনি এসে হাত উছিয়ে 2টো আঙ্গুল দেখালো। বসলো না দিগন্ত, প্রশ্ন করল সহসা, কি? এটা আপনার বাড়ি, মানে আপনার সাথে এ বাড়ির সম্পর্ক মাত্র একটা। সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে 2 হাত বুকে বাঁধল দিগন্ত। শান্ত গলায় বলল, তারপর? বেলার আবার বাড়িয়ে রাখা হাতের 2 আঙ্গুল দিগন্তের মুখের সামনে এনে বলল, আর এ বাড়ির সাথে আমার সম্পর্ক 2টা। আচ্ছা, কিভাবে? প্রথমত এটা আমার ফুপির বাড়ি, দ্বিতীয়ত এটা আমার বোনের শ্বশুর বাড়ি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল দিগন্ত। বাঁকা হেসে আস্তে করে বলল, 3টা সম্পর্ক করে নে। বোনের শ্বশুরবাড়ির জায়গায় নিজের শ্বশুরবাড়ি বলিস? দিগন্তের কথা পুরোপুরি শুনতে পেল না বেলা। ওর দিকে চেয়ে থেকে শুধাল। কি বললেন? বুক থেকে হাত নামিয়ে বেলার মাথায় হাত রাখল দিগন্ত। কটাক্ষ করে বলল, বললাম তোর মাথা ভর্তি গোবর। ঠিকই বলেছিস। এই বাড়ির সাথে আমার সম্পর্ক একটা, কিন্তু তোর সম্পর্ক 2টা। তোর থাকার কথা বেশি। খানিকের জন্য আমি ভুলে গিয়েছিলাম তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কথাগুলো বলে আর দাঁড়ালো না দিগন্ত। সিঁড়ি ছেড়ে আবার উল্টো হাঁটা ধরল। গন্তব্য এখন রান্নাঘর। এদিকে বেলা বেককলের ন্যায় ড্যাব ড্যাব করে দিগন্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিগন্ত ওর সুনাম করলো নাকি দুর্নাম? মাথার উপর দিয়ে গেল। ঠোঁট উল্টে যে পথে যাচ্ছিল সেদিকে গেল। মনি, হাতে নাড়ানো খুন্তিটা থামালো মিতালি। দরজার দিকে ফিরে বলল, বল। কখন এসেছে? বুঝে অবুঝ সাজলো মিতালি। প্রশ্নাত্মক গলায় বলল, কে? তোমার ভাতিজি। সন্ধ্যার পরে। ফোন স্কল করতে করতে ভ্রু বাঁকিয়ে কিছুটা ভাব নিয়ে দিগন্ত বলল, বলনি যে? হাতের খুন্তিটা শব্দ করে রাখলো মিতালি। গ্যাসের চাবি ঘুরিয়ে বন্ধ করলো সেটা। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দিগন্তের কাছে এসে বলল, ও এসেছে এসেছে, তোকে বলার কি আছে? দিগন্ত কিছুটা ভরা গলায় বলল, সকালে তো চলে যাব, এখন আসলো কেন? চোখ বাঁকালো মিতালি। গমগমে স্বরে বলল, চট্টগ্রাম যাবে তাই। মিতালির কথাটা কর্ণপাত হতেই হাতের ফোনটা হাত ফসকে পড়তে নিল দিগন্তের। অবাক গলায় বলল, কি? কি আবার? কানে শুনিস না? কাল তোদের সাথে যাবে। বিস্ময় ভরা চাহনি নিয়ে দিগন্ত বলে উঠল, ওর বাপ আসতে দিল?
দুঠোঁট চেপে ধরল দিগন্ত, চোখ জোড়া চিকচিক করছে। উল্টো ঘুরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। গেটের বাইরে গিয়ে ঘাড় বাঁকিয়ে আবারও ডাকলো, মনি। হুম। দুষ্টুমি হাসি দিয়ে দিগন্ত বলল। দোয়া করো। ভ্রু কুঞ্চিত করল মিতালি, চেঁচিয়ে বলল, গুন্ডা পান্ডাদের জন্য দোয়া করব কেন? ওর থেকে দূরে থাকবি দিগু। দিগন্ত শুনেও শুনল না, রুমে যেতে যেতে বলল, কফি পাঠাও তাড়াতাড়ি, ঘুম হারাম হয়েছে। সূর্য উঠেছে কিয়ৎক্ষণ আগে। প্রকৃতি জুড়ে বিচরণ করছে দিন শুরু নির্মল আলো। পাখির কিচিরমিচির চলছে আকাশ জুড়ে। বাইক রাইড করবে বলে ভোরবেলাতে বের হতে হয়েছে, কারণ মোজাম্মেল তালুকদার আর মাহফুজ তালুকদারের করা আদেশ এতটা পথ বাইকে গেলে সকালে যানজট বাঁধার আগেই পৌঁছাতে হবে। বাড়ির গাড়িও আসছে ওদের পেছনে, সব জিনিসপত্র গাড়িতে, কিন্তু মানুষের অভাবে পুরো গাড়ি ফাঁকা। চট্টগ্রামের পথে পরপর 3টে বাইক চলছে, একটাতে বানি দিহান, পরেরটাতে রায়হান, অবশেষে দিগন্ত আর বেলা। মন ভীষণ খারাপ রায়হানের। দিশা আসেনি ওদের সাথে, অ্যাডমিশনের পড়াশোনার কারণে এলো না। দিগন্ত বাইক টান মেরে ওর পাশাপাশি এলো।